জঙ্গলে হাতির হানার মুখোমুখি পর্যটকদের দল। পর্যটকদের গাড়ি লক্ষ্য করে তারা হাতির। এ ছবি আলিপুরদুয়ারের বক্সার টাইগার রিজার্ভের। জঙ্গল সাফারিতে গিয়ে একেবারে হাতির মুখোমুখি পর্যটকরা। পর্যটকদের দলে ছিলেন শিল্পী মনোময় ভট্টাচার্য। দেখাচ্ছি সেই ছবি। মতুয়া মেলা, সেই মতুয়া মেলায় হার শান্তনু ঠাকুরের। কেন এই কথা বলছি? কারণ মেলা মামলায় হাইকোর্টে হার শান্তনু। মতুয়া মেলা পরিচালনার দায়িত্বে মমতা বালা ঠাকুরই। জেলা প্রশাসনের সিদ্ধান্ত বহাল থাকলো হাইকোর্টে। আরো ডিটেলে বিষয় জানাতে পারবে অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, প্রতি বছরের মতো এবারও বনগাঁয় ঠাকুরবাড়ির মতুয়া মেলা করার জন্য প্রথম আবেদন রাখে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে শান্তনু ঠাকুর বা তাদের গোষ্ঠী, এবং সেই অনুযায়ী প্রথম যেহেতু তারা আবেদন করেছে তাদেরকে অনুমতি দিতে হবে। এই ছিল মামলার মূল বস্তু, মূল উপপাদ্য বিষয়। যদিও মমতা বালা ঠাকুর গোষ্ঠী এসে জানায় যে না, তারাই আগে আবেদন করেছে এবং সেটা থানা এবং স্থানীয় প্রশাসন মারফত সেই আবেদন নির্দিষ্ট দপ্তরে পৌঁছেছে। কে আগে আবেদন করেছে এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত ফাইনালি অতিরিক্ত জেলা শাসক তথা অতিরিক্ত এক্সিকিউটিভ অফিসার তিনি নেন 19শে মার্চ। কিন্তু সেই সিদ্ধান্ত নাপাতান হয় শান্তনু ঠাকুরের। তিনি মামলা করেন। সেই মামলা আজ জরুরি ভিত্তিতে বিচারপতি বিভাস পট্টনায়কের বেঞ্চে শুনানি হয় এবং শুনানি শেষে রাত্রের দিকে সেই রায়ের কপি সামনে এসছে। সেখানে শান্তনু ঠাকুরের মামলা খারিজ করেছে কলকাতা হাইকোর্ট এবং একই সঙ্গে মমতা বালা ঠাকুর গোষ্ঠী তাদের তরফে যে 3 রেসপন্ডেন্ট মামলা বিবাদী পক্ষ যাদেরকে অনুমতি দিয়েছিল 19শে মার্চ জেলা প্রশাসন, সেই সিদ্ধান্ত বহাল রেখেছে কলকাতা হাইকোর্ট। এবং একই সঙ্গে জেলা প্রশাসনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে কোনো ত্রুটি বা খুঁত আদালত খুঁজে পায়নি। তাই শান্তনু ঠাকুরের মামলা খারিজ করা হয়েছে। অর্থাৎ 27শে মার্চ থেকে শুরু হওয়া মতুয়া মেলার দায়িত্ব এবার পরিচালনার ভার থাকে জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী মমতা বালা ঠাকুর গোষ্ঠীর হাতে। অর্থাৎ মামলায় হার হয়েছে শান্তনু গোষ্ঠীর। মমতা বালা ঠাকুর গোষ্ঠী তারাই আগে আবেদন করেছে, এমনটাই হাইকোর্টের মত। তাই তাদের রায় গেল আজ হাইকোর্টে। বেশ অর্ণব, বিবাদ সরিয়ে ঐক্যের বার্তা মমতা বালা ঠাকুরের, একই সঙ্গে মতুয়া মেলা পরিচালনার বার্তা। আমরা তো আশা করছি যে এরকম কোনো সমস্যা হওয়া উচিত নয়। দীর্ঘদিন ধরে আগেও আমরা করেছি, এখনো সেটা আমরা করছি, যাতে ভক্তদের স্বার্থে তাদের কোনো জায়গায় জন্য কোনো কিছু হয় না। আর কখনো তো একটা পক্ষ হয়ে তো ই করা যায় না। আজকে আমরা এটা করেছি, আইনের মতন লড়াই করবে। আমরা চাইছি যে যাতে শান্তিপ্রিয় ভাবে ভক্তরা আসুক এবং তারা আবার শান্তিভাবে যেন তারা ফিরে যেতে পারে। আমার তাদের জন্য সবকিছু কম্প্রোমাইজ। মহাবারণী মেলা খুব সুন্দরই হবে, যা সিস্টেম যা করেছি এখানে খুব সুন্দর। লাখো লাখো ভক্তরা এখানে আসবেন, যে যেখানে এই ভক্তরা আসবে। হ্যাঁ, আমরা এটাই চাইছিলাম যে ঠাকুর বাড়ি সবাই মিলে, ঠাকুর পরিবারে যারা আসেন, তারা সবাই মিলে যদি এই কাজটা হয়, আমি হয়তো ভক্ত হতে পারিনি, সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, ঠিক আছে, তাহলে আমাদের সকল ভক্তের মঙ্গল হবে। অ্যারেঞ্জমেন্ট বা সবাই একই মেলাটা করা হচ্ছে দুই পক্ষ থেকে। মমতা মা আর এবং শান্তনু বাবা সব একসঙ্গে, খুব ভালো লাগছে। কাটোয়ায় অগ্রদ্বীপের মেলায় দিলীপ ঘোষ, একেবারে দা হাতে দেখা গেল দিলীপ ঘোষকে। সেই ছবি। দাদা দা দিয়ে কি হবে একেবারে বুঝতেই পারছো। দাদা দা দিয়ে কি হবে একেবারে বুঝতেই পারছো। দাদা দা দিয়ে কি হবে? দাটা অনেক কাজে লাগে, বুঝতে পারবে। কি কাজে লাগবে? দা সব কাজ হয়ে যাবে। দাটা নিলেন কেন যদি একটু বলতেন দাদা? দাটা অনেক কাজে লাগে, বুঝতে পারবে। কি কাজে লাগবে? দা সব কাজ হয়ে যাবে এক দাতে। দা কাজে লাগবে বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন দিলীপ ঘোষ। আর কটাক্ষ তৃণমূলে। সাধারণভাবে যদি একজন অন্য লোক দা নিয়ে মোবাইলে ছবি তুলে যদি বলেন এটাতেই কাজ হয়ে যাবে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা যদি পুলিশের চোখে পড়ে
পুলিশ গিয়ে তাকে অ্যারেস্ট করে নেয়, তাকে জানতে চেষ্টা করে তুমি হয়ে যাবে মানে কি কাজের কথা বলছিলে। এটা হচ্ছে সাধারণভাবে। দিলীপ ঘোষ আছেন, দিলীপ ঘোষের বিরুদ্ধে এই সব কাজ বা কথার জন্য অনেক আগেই তাকে অ্যারেস্ট করে নেওয়া উচিত ছিল। এই বিজেপির নেতারা সমাজে হিংসা ছড়ানোর চেষ্টা করছেন। নজর রাখবো এবার আসানসোলের দিকে। আসানসোলে বিহার দিবস পালন হলো, বিজেপি এই বিহার দিবস পালন করলো। 22শে মার্চ আসানসোলে বিহার দিবস পালন হলো। সেখানে উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পল আর মধুবনীর সাংসদ। ভোটের আগে অবাঙালি মন জয়ের চেষ্টা, এই প্রশ্ন চারিদিকে ঘোরাফেরা করছে। আমরা এই রাজনীতি করি না, দেশকে ভাগ করার রাজনীতি করি না, ধর্ম জাত পাত এই নিরিখে। তাই সবাইকে একজুট করে মাননীয় প্রধানমন্ত্রী চান যে ইউনিটি ইন ডাইভার্সিটি, সেই এটা মাথায় রেখে সবাইকে নিয়ে আমরা শক্তিশালী ভারত গঠন করি। এতদিন না করে হঠাৎ করে এখানে হিন্দি দিবস, এইখানে যারা আছেন আমরা সবাইকে বাঙালি মনে করি। যারা পশ্চিমবঙ্গে থাকেন তাদের একটাই পরিচয়, তারা বাংলার মানুষ। টাইটেল পদবি আলাদা হতে পারে, তারা এতদিন পশ্চিমবঙ্গে রইলেন, এতদিন হিন্দি দিবস পালন হলো না। ওই যে ওই হিন্দুত্বের ঝান্ডাকে আগে নিয়ে গিয়ে ভোটের বিভাজন করা, আর কিচ্ছু না। এতে কিচ্ছু হবে না, বিজেপি আরো আসন কমবে। জঞ্জালের পাহাড় বেলগাছিয়ার ভাগাড়, কয়েকদিন ধরেই এই ভাগাড় জ্বলছে। অনেকে বলছেন তার জেরেই ধস, এলাকায় ফাটল, অনেকেই ঘর ছাড়া। দুর্গতদের পাশে থাকার বার্তা পুরমন্ত্রীর। দেখে মনে হবে পাহাড়ে দাবানল, এটা কোনো পাহাড় নয়, এটা ভাগাড়। হাওড়ার বেলগাছিয়ায় ডাম্পিং গ্রাউন্ড। ঠিক কেমন দেখতে বেলগাছিয়া ভাগাড়, আর এই বেলগাছিয়া ভাগাড় কতটাই সৌন্দর্য রয়েছে না কতটা ভয়ঙ্কর তা আমরা ঘুরে দেখব। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে সর্বোচ্চ স্থান, অর্থাৎ প্রায় মাটি থেকে 60 ফুট। এই সামনের যে অংশ সেটি কিন্তু কার্যত ধসে নিচে নেমে যায় এবং তারপরেই এত বড় ঘটনা ঘটে। এখান থেকে দাঁড়িয়ে পরপর 3টি চূড়া। 1 নম্বর আমার ডান দিকে, আমি যেখানে রয়েছি সেটি হচ্ছে দ্বিতীয়, এবং আমার ঠিক বাদিকে সেখানে তৃতীয়, বলা যেতে পারে আবর্জনা শৃঙ্গ সেখানে রয়েছে। ফলে এই অংশে আসা বা এখান থেকে নতুন করে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ফাটল এবং মাটি বা যেখানে আবর্জনা সেগুলি পুরো হালকা হয়ে গেছে। কয়েকদিন ধরে এই ভাগাড়ে দফায় দফায় ধস, মঙ্গলবারও দেখা গিয়েছে আগুন। মূলত মিথেন গ্যাসের জন্যই এই বিস্ফোরণ বা ধসের কারণ বলে মনে করছেন বিজ্ঞানীরা। তবে এখনও বেলগাছিয়ার ভাগাড়ে বিভিন্ন জায়গায় দাউ দাউ করে জ্বলছে আগুন। বিশেষজ্ঞদের মতে এই ভাগাড়ের আবর্জনা থেকে মিথেন গ্যাস উৎপন্ন হয়, তা থেকে মাঝে মধ্যে বিস্ফোরণ ঘটে আগুন লাগছে, ধস নামছে। এই ধসের জেরে হাওড়ার বেলগাছিয়ায় ফাটল ধরে, রাস্তায় ফাটল, ঘরেও ফাটল। অনেকে আতঙ্কে ঘর ছাড়েন। দুর্গতদের সঙ্গে মঙ্গলবার বৈঠক করে লিলুয়া থানার পুলিশ। হাওড়ার বেলগাছিয়ায় দুর্গতদের পুনর্বাসন নিয়ে এদিন পুরমন্ত্রীও বৈঠক করেন। পুর ও নগরায়ণ দপ্তরের অফিসে বৈঠক হয়, ছিলেন হাওড়ার পুলিশ কমিশনার, জেলা শাসক ও অন্যান্য অফিসাররা। ভোটার লিস্টে ওখানকার নাম আছে, আধার কার্ড আছে এবং পুলিশ ভেরিফিকেশনে তারা ওখানে থাকে, তাদের জন্য বাংলার বাড়ি আমরা শুরু করে দিচ্ছি। গত বৃহস্পতিবার হাওড়ার বেলগাছিয়ায় আবর্জনার চাপে পাইপ ফেটে যায়। হাওড়ার বিস্তীর্ণ এলাকায় পুরসভার খাবার জল সরবরাহ বন্ধ হয়ে যায়। পাশাপাশি ধসের জেরে নিকাশি ব্যবস্থাও কার্যত ভেঙে পড়ে। এখনো হাওড়ার বেলগাছিয়া বামনগাছির অনেক এলাকা জলমগ্ন। নোংরা জল পেরিয়েই অনেকে খাবার জল নিয়ে যাচ্ছেন, দুর্ভোগ চরমে।
পরে পাশাপাশি দুজন ঢুকেছে। জল কি নামছে না? না, নামছে না। আবার কোনো ব্যবস্থা নেই? পানীয় জল, খাবার জল? খাওয়া জল এই দিচ্ছেই। যে জলটা জমে রয়েছে পাড়ার লোকরা খুব সমস্যার মধ্যে হচ্ছে, সেটাই আমাদের এখন সবচেয়ে বড় চাপ। অলরেডি কেএমডি এর পাম্প এসে গেছে, আরো পাম্প আসছে, আশা করছি কিছুটা লাগু করতে পারবো। কেএমডি এর টিম আসছে, তারা এসে নর্দমাটা যদি খুলে দেয় তাহলে আমার মনে হয় সমস্যার দ্রুত সমাধান হয়ে যাবে। স্থানীয়দের দাবি এই ভাগাড় 116 বছরের পুরনো। এত বছর ধরে এখানে আবর্জনা জমেছে, 10 লক্ষ টনের বেশি আবর্জনা জমে রয়েছে। এর জেরেই এত বড় বিপত্তি। এবার এই ডাম্পিং গ্রাউন্ডের চাপ সামাল দিতে উদ্যোগ নিয়েছে পুর ও নগর উন্নয়ন দপ্তর। হাওড়ার বেলগাছিয়া থেকে কলকাতা এবং হুগলিতে আবর্জনা সরানো হবে বলে জানিয়েছেন মন্ত্রী। শিফট করছি, সেটা আমরা একটা সাইডে একটা জায়গা পেয়ে সেখানে শিফট করছি, আর রেগুলার মালটাকে আমরা বৈদ্যবাটিতে আপাতত শিফট করছি। কলকাতা কর্পোরেশনও কিছু নিচ্ছে। দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।